আচ্ছা দেখেন এই সাবজেক্টটা যা বুঝতেছি সার্বিকভাবে আমাদের কাছে অনেক কঠিন মনে হচ্ছে, ঠিক আছে? তো আমরা ফাইনালে বেসিক্যালি এই জিনিসগুলো পড়বো, ধরেন এই পাওয়ার রিলেটেড জিনিসপত্র পড়বো, আর আরেকটা পড়বো হলো হাফ অ্যাডার আর হলো ফুল অ্যাডার পড়বো এই সাবজেক্টে। এই বেসিক্যালি এই জিনিসগুলো থেকে কোশ্চেন আসবে, যে পাওয়ারের যে স্লাইডটা পড়াবো ওইটা, হাফ অ্যাডার আর ফুল অ্যাডারের একটা স্লাইড পড়াবো ওইটা, ঠিক আছে? আর কোশ্চেন প্যাটার্ন কি আসবে আমি বলে দিব, যে এই ধরনের কোশ্চেন আসবে, এরকম ম্যাপ থাকবে পাওয়ারের, এই ভ্যালু দেওয়া থাকলে এই ভ্যালুটা বের করতে হবে, এই ভ্যালু দেওয়া থাকলে এটা বের করতে হবে, ঠিক আছে? সো ভয় পাওয়ার কিছুই নাই। আমি বুঝতেছি যে সাবজেক্টটা কঠিন মনে হইতেছে, প্লাস হলো অনেক সময় আমাদের লস হয়ে গেছে, রাইট? অনেক সময় লস হয়ে গেছে, আপনাদের ব্রেনে এখন জং ধরে গেছে, একদিন মাস ধরে খালি আন্দোলনই করছেন, আর পড়ালেখা করতে বইলেও তখন আন্দোলনের ছবি সামনে আসে, হঠাৎ করে পড়তে বইলে চিন্তা করছে দেশ স্বাধীন করে ফেলবো, এরকম একটা দিন চলে আসে। সো এই জন্য আবার অনেকে আবার বিভিন্ন জায়গায় খাওয়া দাওয়া করতে গেছে, ঘুরতে গেছে, জ্ঞান মৃত্যু এখন কি আর করেন, ঠিক আছে? আচ্ছা এখন দেখেন শর্ট সার্কিট কারেন্ট। তো বেসিক্যালি শর্ট সার্কিট কারেন্ট এখন আমার ডিভাইসের ক্ষেত্রে কি হয়, ধরেন কখনো কি কেউ এটা ফেস করছেন, ধরেন আপনার মোবাইল শর্ট সার্কিট হয়ে গেছে, বা আরডুনো দিয়ে কাজ করতেছেন, বা বাসায় এরকম ছোট্ট কোনো একটা ডিভাইস কিছু একটা শর্ট সার্কিট হয়েছে, এই শর্ট সার্কিট হলে কি জিনিসটা আমরা ফেস করি এই যে বলতে পারবেন? স্পার্ক না, স্পার্ক হলো বড় মেশিনারিতে দেখবে, মানে ছোটখাটো যেমন এই যে ধরেন একটা মাদারবোর্ড বা একটা চিপসেট বা ক্যালকুলেটর, একটা ধরেন ক্যালকুলেটরে শর্ট সার্কিট হয়ে গেছে, বা অনেক সময় দেখা যায় যে কলিং বেল শর্ট সার্কিট হয়ে যায়, তাহলে কি হয়? ওভার কারেন্ট ফ্লো করে না, ওভার কারেন্ট ফ্লো করে সিনারিওটা কি হয়? আপনি পরিস্থিতি স্বাভাবিক বাঁচতে থাকে হ্যাঁ, যেমন ধরেন এই যে এটা কে বলছে হ্যাঁ, তো কলিং বেল বা কোনো কিছু এরকম যখন নষ্ট হয় তখন সে একটা বিপ সাউন্ড করতেই থাকে, এরকম একটা কিন্তু সাউন্ড করতেই থাকে বা বাজতে থাকে, ঠিক আছে? এই দেখেন ওই কথাটা এখানে লেখছে যে লিডস টু আ ব্লিপ অফ শর্ট সার্কিট কারেন্ট, মানে ওই হইলে ওই সাউন্ডটা দিবে এক। আরেকটা কি হয়, যেমন ধরেন আরডুনো উনো বা ধরেন মোবাইলের ক্ষেত্রে যেটা হয়, আমাদেরকে শর্ট সার্কিট হয়েছে কিনা আমরা বুঝি না, কারণ কি ওটা তো খুব ক্ষুদ্র একটা ডিভাইস, আর ওটা শর্ট সার্কিট হলে তো মানে হয়ে শেষ হয়ে যায়, এমন না যে ওটা শর্ট সার্কিট হওয়ার পরে আপনি ওটা ধরলে আপনি শর্ট খাবেন, এরকম তো হয় না, রাইট? মোবাইলের বা ক্যালকুলেটরে কোনো কিছু শর্ট সার্কিট হলে এরকম হয় না যে আপনি ওটা ধরলে আপনি শর্ট খাচ্ছেন। তাহলে আপনি এটা কিভাবে বুঝবেন? আপনি প্রথমে হলো মাল্টিমিটার নেবেন, নিয়ে ওই যে রেজিস্ট্যান্সটা চেক করেন, মাল্টিমিটার দিয়ে রেজিস্ট্যান্সটা চেক করলে তখন বুঝতে পারবেন যে আলটিমেটলি ওটা শর্ট সার্কিট হয়েছে কি হয় না। এখন ওই যে শর্ট সার্কিট যখন হয়, অর্থাৎ মাল্টিমিটার যখন নেন, নিলে তখন একটা রেটিং আসে বা একটা রিডিং দেয়, রাইট? ওই রিডিংটা কেন দেয়? যেমন দেখেন এখানে বলছে when transistor switch both NMOS and PMOS networks may be momentarily on at same time, তাহলে কি দুইটা একসাথে কি হয়? অন হয়ে যায়। নরমালি আমাদের ইনভার্টারের কেসে কি হওয়ার কথা ছিল? PMOS অন হলে NMOS অফ, NMOS অন হলে PMOS অফ হওয়ার কথা ছিল, কিন্তু যখন শর্ট সার্কিট হয় তখন দুইটাই আমার কি হয়ে যায়? অন হয়ে যায়। যেজন্য আমার অ্যাকচুয়ালি যেটা ফাংশন করার কথা ছিল, অর্থাৎ আমার সুইচিংটাই হইতেছে না। নরমালি আমার মসফেট কি এটা সুইচিং ডিভাইস, আমার তো সুইচিংটাই হইতেছে না, অর্থাৎ আমার সুইচ অন হইলে অনই হয়ে গেছে, অফ হইলে অফই হয়ে গেছে, আমার কাজটাই করতেছে না। তখনই আমি বুঝবো যে সেখানে আমার কি হয়েছে? শর্ট সার্কিট কারেন্ট তৈরি হয়েছে। এখন আরেকটা কি বলছে যে less than 10% of dynamic power if rise or fall times are comparable for input and output, তাহলে কি যদি less than 10% হয় ডাইনামিক পাওয়ার, অর্থাৎ যখন শর্ট সার্কিট হবে তখন অবশ্যই কি হবে? আমার ডাইনামিক পাওয়ারটা বেড়ে যাবে। তাহলে ডাইনামিক পাওয়ারটা কি? আমার ডাইনামিক পাওয়ার কি? একটা সার্কিটে আমার দুই ধরনের পাওয়ার থাকে, কি থাকে? একটা ডাইনামিক, একটা স্ট্যাটিক। তাহলে ডাইনামিক পাওয়ারটা আমার কি? অর্থাৎ যেটা আমার সময়ের সাথে সাথে পরিবর্তনশীল, চেঞ্জ হতে থাকবে, আর স্ট্যাটিক পাওয়ার আমার ফিক্স থাকবে। তাহলে শর্ট সার্কিট কারেন্ট যদি আমার বাড়ে কমে, তাহলে অবশ্যই আমার কি ডাইনামিক পাওয়ার একটা চেঞ্জ আসবে, সেটা রাইজ হবে অথবা ফল করবে। তো সেটাই বলছে যে সেটা 10% এর নিচে হলে তখন আমি দেখব যে আমার ইনপুট আর আউটপুট কম্পেয়ার করে দেখব যে অলমোস্ট দুটোই সেম আসে বা সমান আসে বা কম্পারেবল। নরমালি আমি ইনপুট আউটপুট ওরকম ভাবে পাওয়ার কম্পেয়ার করতে পারি না যে কোনো ডিভাইসে, কারণ এটা খুবই ক্ষুদ্র, কারণ ভিতরে আমার ভোল্টেজ ড্রপ আছে, তারপর আর অনেক কিছু আছে, যেজন্য আমার দেখা গেছে যে আমার পাওয়ার যে কনজাম্পশনটা হয় ওটা এক্স্যাক্টলি আমি ইনপুটে যেটা দিয়ে আউটপুটে আমি ওটা পাই না। বাট যখন শর্ট সার্কিট হয়ে যাবে তখন আমি সেটা কম্পেয়ার করতে গেলে মোটামুটি দেখবো যে কাছাকাছি চলে গেছে, হালকা একটু ডিফারেন্স, ঠিক আছে? এখন এই শর্ট সার্কিট কারেন্ট বা এই জিনিসগুলো টেস্ট কখন করে? কেউ বলতে পারবে এই টেস্টগুলো কখন করে? ট্রান্সফরমার ওটা তো মেশিনের ভিতরে, মানে ডিভাইসের ক্ষেত্রে কখন করে? নরমালি ডিপ সাউন্ড দেয়।
মানে একটা জিনিস প্রোডাকশনে গেছে, প্রোডাকশনের ক্ষেত্রে কখন টেস্ট করে? অবশ্যই তো টেস্ট করা লাগবে। একটা আইসি আপনি এতগুলা ইলেকট্রিক্যাল প্রসেস, মেকানিক্যাল প্রসেসের মধ্যে দিয়ে একটা আইসি ফ্যাব্রিকেট হয়ে আসছে, রাইট? আপনার কাছে আসছে। এখন আপনার কাছে যখন আইসিতে এতগুলা প্রসেসের মধ্যে ফ্যাব্রিকেট, আপনি কি দুম করে এটা বাজারে ছেড়ে দিবেন? আপনাকে টেস্ট করতে হবে না? তার মানে কি, যখন হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল, প্রত্যেকটা ফ্যাক্টরিতে বা ইন্ডাস্ট্রিতে দেখবেন যে কিউসি একটা ডিপার্টমেন্ট থাকে, ওই কিউসি, হ্যাঁ কিউসি ডিপার্টমেন্ট থাকে, ওই কিউসি এই জিনিসগুলো করে। ওই কিউসিতে মেইনলি প্রথম যে টেস্টটা ওরা করে, ওরা শর্ট সার্কিটটা টেস্ট করে। ওই যে কোনো দেখবেন যে মাদারবোর্ড বা মোবাইলের মাদারবোর্ড ম্যানুফ্যাকচারিং যদি কোথাও যাইতে পারেন, সিম্ফনি আছে, ওই যে ফ্যাক্টরি যারা আছে ওখানে যদি যান, দেখবেন যে প্রথমে ওই শর্ট সার্কিটটা আগে টেস্ট করে। যদি দেখে যে না কোনো রেডিং বা রিডিং আসে না, তাহলে এটা ফাইন। যদি শর্ট সার্কিট পায়, ওই মাদারবোর্ডটা ওরা বাজারে ছাড়ে না, ওটা আলাদা করে। ঠিক আছে? তো এটা হলো ওই স্টেজে লাগে। তারপরে দেখেন পাওয়ার ডিস্ট্রিবিউশন সোর্সেস। তাহলে ওই যেটা বললাম যে টোটাল পাওয়ারটা কি দুই ভাগে বিভক্ত, একটা কি ডাইনামিক, একটা স্ট্যাটিক। তাহলে আমি ডাইনামিক পাওয়ারটা আবার কি দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা কি সুইচিং আর একটা শর্ট সার্কিট। যেই জন্য এটা ডাইনামিক। এখন ডাইনামিক কেন? কারণ সুইচিং আছে এখানে, রাইট? এখন সুইচিং হলে আমার কি হইতেছে, অন হইতেছে, অফ হইতেছে। তাহলে যখন অন থাকবে তখন যে পরিমাণ পাওয়ার লাগবে, অফ থাকলে আমার সেই পরিমাণ কি পাওয়ারটা লাগতেছে না। সো ওই জন্য ডাইনামিক পাওয়ারটা কি আমার চেঞ্জেবল। এখন এটাই বলছে সুইচিং লোড ক্যাপাসিট্যান্স, আর এটা হলো শর্ট সার্কিট কারেন্ট। স্ট্যাটিক কারেন্টটা কি? P VI, হ্যাঁ P VI। তাহলে এখানে V আর হলো I। তাহলে I কি আছে দেখেন, I সাব, I গেট, I জাংশন, I কন্ডেনশন। এখন এই চারটা I কি দেখি বলেন তো। প্রথমে সাব মানে কি? সাব থ্রেশহোল্ড লিকেজ। এটা কোথা থেকে আসে? সাবস্ট্রেট থেকে আসে। মনে আছে PMOS এনমোস আমরা একটা বডি আর কি করছিলাম, সাবস্ট্রেট করছিলাম, সাবস্ট্রেট থেকে আসে। আর একটা হলো গেট লিকেজ, গেট থেকে আসে। জাংশন লিকেজ কোথা থেকে আসে? জাংশন থেকে। জাংশনটা কোনটা? PN জাংশন, NPN জাংশন, জাংশন লিকেজ কারেন্ট। আর একটা হলো কন্টেনশন কারেন্ট। এখন কন্টেনশন কারেন্ট কোনটা দেখি কি বলতে হবে? আচ্ছা, আমরা কি চ্যানেল ফরমেশন করছি না? তাহলে আমরা কি করছিলাম যে চ্যানেল ফর্ম হইলেই কি হবে, কারেন্টের ফ্লো হয়ে যাবে। তো এখন যখন চ্যানেল ফর্ম হয়, চ্যানেল ফর্ম হলে কি হয়, একটা এখানে একটা ডিভাইস, এখানে একটা ডিভাইস, ধরুন দুইটার মাঝখানে আমি চ্যানেল ফর্ম করলাম, তাহলে করলে কি হইতেছে, দুইটার মধ্যে কি কানেকশন বা কন্ডিশন কি হইতেছে, ক্রিয়েট হইতেছে। তো তাহলে যখন আমি বলতেছি যে কারেন্ট ফ্লো করতেছে, ওই কারেন্টটার নামই কি কন্ডিশন কারেন্ট। ঠিক আছে? তো এই চারটা কারেন্টের যে সামেশন, সেটার সাথে আমার যে ভোল্টেজ হচ্ছে ওটাকে গুণ করে দিলে আমি যে পাওয়ারটা পাবো সেটাই হলো আমার স্ট্যাটিক পাওয়ার। এখন কোশ্চেন আসলে স্যার পরীক্ষায় কিভাবে আসবে? তাহলে পরীক্ষায় এই যে কারেন্টগুলোর ভ্যালু দেওয়া থাকবে বা ভোল্টেজের ভ্যালু দেওয়া থাকবে, আপনাকে পাওয়ারগুলো বের করতে হবে। তো কোশ্চেনটা এরকম আসতে পারে, আমরা হয়তো একটা স্যাম্পল ম্যাথ অ্যাসাইনমেন্ট দিব, ওইটা ওই সেম পরীক্ষায় আসবে যে ফাইন্ড আউট দ্য টোটাল পাওয়ার অফ আ সার্কিট। দ্য গিভেন ভ্যালুজ আর, ধরেন ডাইনামিক পাওয়ার বের করতে হলে ধরেন সুইচিং পাওয়ার দেওয়া থাকবে, শর্ট সার্কিট পাওয়ার দেওয়া থাকবে, তখন আপনাকে ডাইনামিক পাওয়ার বের করতে হবে। কারেন্টগুলো দেওয়া থাকবে, ভোল্টেজ দেওয়া থাকবে, তখন আপনাকে স্ট্যাটিক বের করতে হবে। করে আবার এই ডাইনামিক আর স্ট্যাটিকে যোগ করে পাওয়ার বের করতে পারবেন না? জি পারবো। এখন হচ্ছে ডাইনামিক পাওয়ার एग्जांपल। এখন বেসিক্যালি এই एग्जांपलটা কিছুই না, এই एग्जांपलটা বোঝানোর আগে একটা জিনিস দেখে আমি জানতে চাই আপনাদের কাছে, দেখি বলেন আমরা যে ল্যাপটপ ইউজ করি ওখানে যে কোর i3 লেখা থাকে বা কোর i5 লেখা থাকে, ঠিক আছে? 5 লেখা থাকে, 3 লেখা থাকে, কোনটা ফাস্টার? 5 ফাস্টার। কেন? 5 এর কোর বেশি। হ্যাঁ 5 এর কোর বেশি। কোর বেশি, রাইট? থ্রেড বেশি। হ্যাঁ, কোর বেশি, থ্রেড বেশি। তো কোর আর থ্রেড কিভাবে কাজ করে? সেম প্রসেসরের মধ্যে অনেকগুলো চিপ বসানো থাকে। হ্যাঁ, অনেকগুলো চিপ বসানো থাকে, ঠিক আছে? তাহলে এখন আমি আপনাকে কোশ্চেন কম, i5 এর বেশি। ঠিক আছে, তো এখন আমি আপনাদের ওইটারই একটা কোশ্চেন দিচ্ছি উদাহরণস্বরূপ। ধরেন আপনি বলছেন এটাতে কি কোর বেশি থাকে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা কোর। আমি ট্রানজিস্টর দিলাম 0.5 মিলিয়ন করে, প্রত্যেকটাতে 0.5 মিলিয়ন ট্রানজিস্টর দিলাম। আর আমি 0.5 মিলিয়ন দিলাম, আর আমি কোরের আইতে থাকে তিনটা, রাইট? জি। তিনটা কোর, কিন্তু আমি ট্রানজিস্টর দিলাম 1 মিলিয়ন 1 মিলিয়ন 1 মিলিয়ন। তাহলে আলটিমেটলি দেখেন এখানে ট্রানজিস্টর কত হইছে? 2.5, আর এখানে কত হইছে? 3 মিলিয়ন। তাহলে সংখ্যা বেশি কোনটাতে? এইটাতে। এটি এই কারণে কি স্যার জেনারেশন নিয়ে আছে? না, আপনি বলবেন। আপনি এখন আমি তো আপনাদের কোশ্চেন করছি, এত কথা ইয়া। এখন বলেন তাইলে এখন পার্থক্যটা কোন জায়গায়? পার্থক্য মানের উপরে। মানের উপর। হুম? আসলে কোনটা কত মানে? না,
মানের উপরে না, তাহলে পার্থক্যটা করি i5 কেন দ্রুত কাজ করে i3 কেন আস্তে কাজ করে বলো। কম্পিউটার ল্যাপটপ কিনতে গেলে তো ফার্স্টে দোকানে গিয়ে কোন যায় আমরা i5 দেয়, তারপর আবার দাম শুনলে কোন না ঠিক আছে i3 দিয়ে চালান দিলে দেয় স্যার রাইজেন কারণ বাজেটের উপরে। তারপর আবার যে AMD রাইজেন নিয়েও কোশ্চেন করেন, আবার ওদিক দিয়ে ইন্টেল নিয়েও কোশ্চেন করেন, কিন্তু এইটাই জানেন না। আচ্ছা দেখুন তো ইন্টেল আগে প্রতিষ্ঠা হয়েছে না রাইজেন আগে? রাইজেন AMD হ্যাঁ রাইজেন আপনারা তো এদিকে ভালোই গবেষণা করেন, বাকি কেউ জানেন না। AMD রাইজেন ছিল সবার আগে, তারপরে মাঝখানে ওরা মানে সোজা কথা হলো AMD রাইজেন ইজ লাইক নোকিয়া। তো মোবাইল ফোনের জগতে আগে এককালে রাজা ছিল কে? নোকিয়া ছিল। তারপরে না এখন স্যামসাং আর আইফোন আসছে। আগে এককালে আইফোন তো পুরো গণা হতো, ইভেন গণা হতো না বলে এটা কখনকার কথা আমি বলি, বিশেষ করে 2012 সালের কথাই বলতেছি। 2012 সালে আমার ছোট ভাই কাছে আইফোন 4S ছিল, ঠিক আছে, কিন্তু তখন এটার কোনো ভ্যালুই ছিল না, ওই মোবাইল থাকা আর না থাকা একই কথাই ছিল, শেয়ার করা যেত না, হ্যাঁ কিছুই করা যেত না, ঠিক আছে। আইফোন 4S ছিল, বাট নোকিয়া আসাটা তখন নোকিয়া যারা ইউজ করতো ওরা দেখবেন যে N95 N93 ওর কি ভাব ক্যামেরা, তারপর স্লাইড এদিক ওদিক ফোল্ডে গিয়েছে, ঠিক আছে। এই AMD হলো নোকিয়ার মতো ছিল, যে AMD মাঝখানে একটু ওদের যে কোনো একটা ম্যানেজারিয়াল প্রবলেম বা যে কোনো একটা কিছুর কারণে বন্ধ ছিল, থাকার কারণে তখন ইন্টেল বাজারে এসে যেই পরিমাণ মার্কেটটা ক্যাপচার করছে, এখন ওরা বাজারে আসছে, বাট স্টিল ওই যে মানুষের মধ্যে ওই ধারণাটা তৈরি হয়ে গেছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় আর হলো গিয়া পাবলিক বিশ্ববিদ্যালয় টাইপের একটা ধারণা তৈরি হয়ে গেছে। বাট দুইটার পারফরম্যান্সই সেম, দুইটার পারফরম্যান্সই সেম। কারণ কি এইটা একটা ইয়া আছে যেটা কি বলে যে উবুন্টু স্কোর থাকে, তারপরে গিগবেঞ্চ স্কোর থাকে, ওইখানে স্কোর দেখলে আপনি বুঝতে পারবেন যে কোনটা ভালো কোনটা খারাপ, তারপর ওই স্কোরিং গুলোর একটা মেকানিজম আছে স্যার। ঠিক আছে। রাইজেনে এত বেশি কোর দিয়ে ইন্টেল থেকে কম দামে কিভাবে স্যার? কম দামে ছাড়া ওদের হয়তো ম্যানুফ্যাকচারিং কস্ট কম, কারণ ইন্টেলের মানে এখন আমি বলি ইন্টেলের আর রাইজেনের ম্যানুফ্যাকচারিং এখন এক একটা কোম্পানির ম্যানুফ্যাকচারিং কস্ট এক এক ভাবে ডিফাইন করা আছে। ধরেন আজকে আপনি ওয়ালটনের মালিক, হ্যাঁ আপনি এখন ওয়ালটন অলরেডি কি হয়ে গেছে একটা ব্র্যান্ড হয়ে গেছে, এখন যে লোক ওয়ালটনের চাকরির জন্য অ্যাপ্লাই করবে তার এক্সপেকটেশনই থাকবে যে আমি স্টার্টিং এর স্যালারিটা কিন্তু আমাকে ভালো দিবে। কারণ আপনি ওয়ালটন, আমি এখন নতুন একটা কোম্পানি দিলাম, যে কোনো একটা টেল বা কিছু একটা নাম দিলাম, আমরা সেম জিনিস সেম প্রোডাক্ট বাজারে আনতেছি, এখন আমার কোম্পানিতে যখন আসবে আমার কোম্পানিতে অনেকেই হয়তো ভয়ের সাথে অ্যাপ্লাইও করবে, যদিও বেকারত্বের হার বেশি অনেকে হয়তো অ্যাপ্লাইও করবে না। দেখেন অ্যাপ্লাই যখন যারাই করবে ওদেরকে আমি যদি বলি যে আমি 15,000 টাকা দিব, ওরা হয়তো রাজি হবে, নাও রাজি হতে পারে, কিন্তু তাদের এক্সপেকটেশন ওই লেভেলে থাকবে না। মানে দুইটা লোকই দুই কোম্পানিতে গেলে, ওয়ালটনে গেলে স্যালারি হয়তো স্টার্টিং স্যালারি করবে 30, আমারটা চাষটা করবে 15 থেকে 20, ঠিক আছে। এখন তাইলে আমার তাইলে দেখেন এখন ওয়ালটনের কস্টিং অলরেডি কত 10,000 টাকা বেশি হয়ে গেছে না, তো তাইলে এখন ইন্টেল তো অলরেডি সেই জায়গায় চলে গেছে, ইন্টেলের তো কস্টিং ওদিক দিয়ে অলরেডি বেড়ে গেছে। তারপর আবার হলো যে র ম্যাটেরিয়ালের একটা ব্যাপার আছে, ম্যানুফ্যাকচারিং এর একটা ব্যাপার আছে। এখন ধরেন রাইজেন এখনো হয়তো চায়নার উপর ওরকম ডিপেন্ডেন্ট, বাট ইন্টেলের তো এখনো আপনার রিসার্চ ল্যাব টাইপ এগুলোতে ইউএসএ তে, তো এখন রাইজেনের রিসার্চ ল্যাব হয়তো চায়নাতে, তো তারা আপনার দুইটা রিসার্চ ল্যাব লোকেশন অনুসারে ম্যান পাওয়ার কস্টিং তারপরে ট্রান্সপোর্টেশন অনেক কিছু ব্যাপার আছে। আচ্ছা এখন দেখেন তাহলে এইটা ফার্স্ট কেন, এটা ফার্স্ট হলো যে এখানে 1 মিলিয়ন টাকা যাই দেন আলটিমেটলি ও তিনটা কাজের বেশি করতে পারে না। তো ধরেন আমি একটা যদি উদাহরণ দেই, এটাকে বলা হয় পাইপলাইনিং বলা হয়। তো এখন ধরেন উদাহরণস্বরূপ আপনি একটা কার ওয়াশ ইয়া খুলছেন, আপনাদের একটা বিজনেস চালু করছেন, গাড়ি ধুয়ে দিবেন, গাড়ি ধোয়ার জন্য ওটা অটোমেটিক একটা প্রসেস। অটোমেটিক প্রসেস কি, প্রথমে গাড়িটা আসবে, নরমাল পানি দিয়ে ওয়াশ করবে, দেন সাবান দিয়ে ধুয়ে দিবেন, দেন আবার পানি দিয়ে ওয়াশ করবে, দেন মুছে দিবেন, রাইট। তাহলে এই চারটা প্রসেস। তো এখন এই চারটা প্রসেসে আপনার এরকম স্টেশন আছে, একটা দুইটা তিনটা এরকম করে করে এই সেম প্রসেস আপনার এরকম স্টেশন ধরেন তিনটা, হ্যাঁ 4i3 আপনার ধরেন তিনটা। এখন তিনটা গাড়িকে আপনি একসাথে সার্ভিস দিতে পারবেন, আপনি এর বেশি এক্সট্রা পারবেন না, পারবেন। কিন্তু ধরেন আরেকজন আরেকটা কার ওয়াশ করছে, তার ওখানে 5টা বুথ আছে, তাহলে সে কি করবে, সে একটা টাইম কয়টা দিতে পারবে, 5টা। তার মানে কি হলো যে যদি তিনটা কাজ আসে তাহলে ও সুন্দর মতো করতে পারবে কম্পিটিশন দিয়ে, কিন্তু 4 নাম্বার এক্সট্রা কাজটা তখন চলে আসবে, তখন আর ওর কি, ওর হাতগুলো কি হয়ে যাবে, বাধা হয়ে যাবে, তখন সে ওই কাজটা করতে পারবে, যে জন্য Core i5টা কাজ করে, অর্থাৎ Core i7 তার চেয়ে বেশি দ্রুত কাজ করে। ক্লিয়ার? তাহলে মাল্টিটাস্কিং এর জন্য সে Core মাল্টিটাস্কিং এর জন্য 4 বেশি হলে বেটার। স্যার কুডা কোডটা কিভাবে ম্যাচ করেন? কুডা কোড বলে, কুডা কোড উচ্চারণ ঠিক করে করো, কুডা কোডই বলে, বানান গ্রাফিক্স কার্ডে থাকে তো
গ্রাফিক্স কার্ডে পুরো কোড গ্রাফিক্স কার্ডে পুরো কোড থাকে গ্রাফিক্স কার্ডে তো জাস্ট নাম্বার দিয়ে টিআই জিটিএক্স পুরা সেটার মধ্যে একটা পুরা প্রজেক্টর আচ্ছা এখন হলো ডাইনামিক পাওয়ার एग्जांपल এখন দেখেন এই एग्जांपलটা কি এই एग्जांपलটা কিছুই না এটা হলো যে ধরেন আমার একটা জিনিস বানাইতে হবে তো বানানোর আগে এখন আমি যখন একজন বিজনেস হয়ে যাব বা আমি যখন একটা প্রতিষ্ঠান বা ধরেন ওয়ালটন বা পিশার ওদের কাছে কি হয় কাস্টমাররা কি চায় একটা স্পেসিফিকেশন শীট অবশ্যই দেয় যে আমার এই রিকোয়ারমেন্টগুলো থাকবে এখন ধরেন আপনি একটা অ্যান্ড্রয়েড মোবাইল বানাতে চান বাজারে আনতে চান আপনার কোম্পানি কিন্তু আপনি কন্ট্রাক্টটা ওনাদেরকে দিবেন মাদারবোর্ডের বাজেট তো আপনি কি করবেন লিখে দিবেন না স্পেসিফিকেশন যে আমার এটাতে এত স্ক্রিনের ডিসপ্লে লাগবে ক্যামেরা মেগাপিক্সেল এত হইতে হবে তারপরে 3.5 mm জ্যাক থাকবে কি থাকবে না তারপর চার্জিং কেবল তুমি টাইপ সি দিবা এই রিকোয়ারমেন্টগুলোতে আপনি কি করবেন ওই কোম্পানি কি করে লেখা দেন রাইট তো ওইগুলাই হলো এটা এখন ওইগুলো এটা কি তার মানে আমরা ভিএলএসআই মানে পড়ছিলাম কি ওইখানে কিছু স্পেকশিট থাকে যেটাতে লেখা থাকে তাহলে ওই স্পেকশিটগুলো কি ছিল ওগুলা ছিল স্টিক ডায়াগ্রাম দিয়ে দিবে আমার লজিক ফাংশনটা দিয়ে দিবে যে a + b + c * d আমার লজিকগুলো দিয়ে দিবে ওইটা দেখে দেখে ডিজাইন ইঞ্জিনিয়ার ডিজাইন করবে দেন ডিজাইন ইঞ্জিনিয়ার ডিজাইন করার পরে ফ্যাব্রিকেশন ইঞ্জিনিয়ার একটা প্রসেস ছিল আমি বলছিলাম আমরা ফ্যাব্রিকেট করবে ফ্যাব্রিকেশন ইঞ্জিনিয়ার যখন ফ্যাব্রিকেট করবে তাকে এই জিনিসগুলা মাথায় রাখতে হবে যে কোনটার এভারেজ উইডথ কত হবে এভারেজ লেন্থ কত হবে অ্যাক্টিভিটি ফ্যাক্টর কত হবে কতটুকু পাওয়ার সে কনভার্ট করতে পারবে এখন উদাহরণস্বরূপ আমি একটা আইসি বানাইছি যেটা পাওয়ার কনভার্সন ক্ষমতা ধরেন আপনার 1 অ্যাম্পিয়ার মানে কারেন্ট লোড নিতে পারে 1 অ্যাম্পিয়ার হ্যাঁ কিন্তু আমার স্পেসিফিকেশন শীটে ছিল কত 2 অ্যাম্পিয়ার এখন ওটা আমি ধরেন বাজারজাত করে দিলাম কোনো শর্ট সার্কিটের কিছু না এখন ওরা আমাকে বলছিল কিন্তু 2 অ্যাম্পিয়ার দিতে হবে কিন্তু আমি ভুলে বানাই ফেলছি কত অ্যাম্পিয়ার 1 অ্যাম্পিয়ার এখন ওরা যখন ওদের ডিভাইসে দিবে ওটা কি কাজ করবে কারণ ওটা তো তখনই কি হবে অতিরিক্ত কারেন্ট ফ্লো কারেন্ট ওটা কি হয়ে যাবে শর্ট সার্কিট হয়ে যাবে আলটিমেটলি এই জন্যই আমার এই স্পেসিফিকেশন শীটগুলো অনেক ইম্পর্টেন্ট এইখানে যে ডিটেইলগুলো দেওয়া আছে এগুলো আর কিছুই না এগুলো হলো একটা স্পেক শীটের ডিটেইল দেওয়া আছে যেমন ধরেন একটা ডাইনামিক পাওয়ারের एग्जांपल আছে যে ডাইনামিক পাওয়ার ক্যালকুলেশনের সময় কি কি জিনিসগুলো মাথায় রেখে ওরা ডিজাইন করে ওরা কি কি জিনিসগুলো মাথায় রাখে যে 50 মিলিয়ন লজিক ট্রানজিস্টর যদি হয় তখন প্রত্যেকটার এভারেজ উইডথ কত হবে 12 ল্যাম্বডা আর অ্যাক্টিভিটি ফ্যাক্টর হবে 0.1 আর 950 মিলিয়ন মেমরি ট্রানজিস্টর যদি হয় তাহলে সেখানে হবে কত এভারেজ উইডথ হবে কত 4 ল্যাম্বডা অ্যাক্টিভিটি ফ্যাক্টর হবে 0.02 এখন খেয়াল করেন এখানে 50 মিলিয়ন শুধুমাত্র 50 মিলিয়নের জন্য কত 12 আর 950 মিলিয়ন যখন হয়ে গেছে তখন কত গেছে 4 হয়ে গেছে কারণ সাইজটা ছোট হয়েছে ছোট যদি না হতো তাহলে কি একটা জায়গায় বসানো যেত না এখন আপনাদের কাছে প্রশ্ন হতে পারে স্যার 1 বিলিয়ন ট্রানজিস্টর তাহলে 1 বিলিয়ন ট্রানজিস্টর মানে 100 কোটি এতগুলো ট্রানজিস্টর কেমনে বসায় প্রশ্ন হতে পারে না যে এতগুলো ট্রানজিস্টর কেন বসায় এখন দেখেন যখন আমরা একটা ভিডিও দেখছিলাম খেয়াল আছে কিনা জানি না এরকম একটা কি হয় সিলিকন ওয়েফার বানায় তো ওই এক ওয়েফারের মধ্যে কয়টা আছে আমরা কি ফিক্সড বলতে পারবো পারবো না রাইট কারণ ওগুলো তো খুব ক্ষুদ্র ক্ষুদ্র কণা একবারে বালুর মতো মানে খুব ছোট ছোট কণা আকারে ওগুলো ইয়া করা আছে এখন ওইটার জন্য অনেক বড় একটা মাইক্রোস্কোপিক মেশিন লাগবে যেটা দিয়ে আমি দেখতে পারবো যে কয়টা ট্রানজিস্টর আছে তাহলে একটা ছোট্ট ডিস্কের মধ্যে যদি ধরুন অনেকগুলো থাকে তো তাহলে ছোট্ট একটা চিপের মধ্যে তো 1 মিলিয়ন দাও কোনো ব্যাপার না রাইট আচ্ছা এরপরে দেখেন কি বলছে যে এস্টিমেট ডাইনামিক পাওয়ার কনজাম্পশন এট 1 গিগাহার্টজ নেগলেক্ট ওয়্যার ক্যাপাসিট্যান্স এন্ড শর্ট মানে এখানে একটা ম্যাথ করতে বলছে যে এস্টিমেট করতে বলছে যে ডাইনামিক পাওয়ার কনজাম্পশনটা 1 গিগাহার্টজ হলে কত হবে সেটা এখন যে ওটার একটা সলিউশন দিছে এখন দেখেন এটা সলিউশনটা কি দিছে সি লজিক তাহলে এটা কি 50 মিলিয়ন রাইট 50 ইনটু 10 বেস 6 ইনটু 12 ল্যাম্বডা ইনটু এত এটা একটা ফর্মুলা এটা একটু সবাই খাতায় লেখেন তো এটা না লিখলে বুঝতে পারবেন এটা খাতায় লেখেন ঠিক আছে এখন দেখা যায় লেখেন এটা লেখেন তারপর এটা বুঝে
আচ্ছা এখানে যেটা হবে এটা উপরে হবে বুঝছেন 10 টু দি পাওয়ার 6 হবে একটু ক্যালকুলেটর ইউজ করেন এখানে 10 টু দি পাওয়ার 6 দিয়ে এই ভ্যালুগুলো আসে কিনা দেখেন যে 27 আর 171 আসে কিনা এটা বের করেন আর এখানে এগুলো জানতে সেটা আর এই যে এটা উপরে হবে এটা স্কয়ার হবে স্কয়ার দিয়ে দেখেন ভ্যালুগুলো আসে ক্যালকুলেটর ইউজ করে সবাই একটু ভ্যালুগুলো বের করুন এখানে ল্যামডার মান ল্যামডা কাটাকাটি চলে যাবে না এটা সুন্দর করে সাজায় লেখেন ল্যামডা কাটাকাটি সব সাজায় লেখেন নাইলে পরে কোশ্চেন সময় এই কোশ্চেন আনসার পারবেন না ये 15 মিনিট 10 টু দি 6 হ্যাঁ 10 টু দি পাওয়ার 6 হবে ওটা কেমন 6 ওটা থাকবে উপর আছে হ্যাঁ উপরে থাকবে এখানে এই প্রিন্টিং মিস্টেক উপরে আর যে আরেকটা যেটা 2 নিচে স্কয়ার হবে এটা লিখলে তাহলে বুঝতে হবে যখন বুঝে জানতে দেখতে হবে এখানে দেখেন ওই ভ্যালুগুলো আসবে ক্যালকুলেশনটা দেখতে হবে 19 যে লাস্টের লাইনটা 1.0 এটার পাওয়ার স্কয়ার উপরগুলো ভ্যালু আসছে ক্যালকুলেটর করে আরে তুল দিয়ে আগে তো তুলতেই বলছি ক্যালকুলেটর করতে বলছি না ক্যালকুলেটর দেখেন ক্যালকুলেটর ইউজ করবেন ভ্যালুগুলো আসে কিনা দেখেন নাহলে তো পরীক্ষার হলে গিয়ে বলে ওটা স্যার একটু দিল মান নিলে না ক্যালকুলেটর ইউজ করবেন ক্যালকুলেটর দিয়ে তো আগে আমি দিনে যে যায় না দেবে ভুলে গেছে মানে সেটা তো অন হ্যাঁ আমাদের স্কয়ার তো বানিয়ে বুঝা না আমি তো বুঝাই দিব আগে মান ঠিক আছে না দেন আপনার ভ্যালু ঠিক আসছে ওই যে 27 ন্যানোফ্যারাড আসছে মানে 27 ন্যানোফ্যারাড মানে কি 27 * 10 টু দি পাওয়ার -9 আসছে কিনা দেখেন আপনার ভ্যালু ঠিক আসছে কিনা এটা দেখেন পরেরটা পরে আমি কত দেবো সেটা পরেরটা 171 ন্যানোফ্যারাড আসছে ক্যালকুলেটর আসছে না 10 টু দি পাওয়ার 6 হিসাব করতে অনেক বেশি আসে বলে তো বেশি দুই কত হয়েছে তাহলে আমি ভালো তাহলে তুমি বলতে পারো না বেশি
কি স্যার আসছে কত না মাইক্রো ইউজ করেন না, মাইক্রো মনিটর 21 মাইনাস মাইক্রোগুলো ইউজ করেন না, মাইক্রোর ভ্যালু ইউজ করেন না আপনারা। আমি বলছি স্যার এই যে মাইক্রো এই যে এটা এই যে 6 সব ভুলে গেছে রে। এটা হলো 21 মাইনাস 6, এরকম দুইটা আছে দেখেন ওই জায়গায়। এই যে হ্যাঁ এই যে ল্যামডা ভ্যালু কত স্যার? 12 ল্যামডা যেটা হ্যাঁ ল্যামডা ভ্যালু আচ্ছা ল্যামডা ভ্যালু যেটা কাটা ল্যাম্বডা তো কাটাকাটি, এটা কাটাকাটি। আর এই এফ এর একটা ভ্যালু আছে কারণ স্যার লাস্ট তো পাবো আর এই যে এই ছোট হাতের এফ যেটা আছে, ছোট হাতের এফ এটাকে বলা হয় ফেমটো। ছোট হাতের এফটা হলো ফেমটো, এটা হলো 10 টু দি পাওয়ার মাইনাস 15 করেন এবার। এবার আসার কথা 27 ইয়া দেখেন স্যার যে ফেমটো না দিয়েছি 27 আসছে হ্যাঁ কত আসছে? ওই না 27 টা আসবে, ওইটা হলো ওই ন্যানো ফ্যারাডের জন্য যে 10 টু দি পাওয়ার মাইনাস 9 আসতে হবে না। ও ফেমটো দিলে হবে হ্যাঁ, ফেমটো দিলে। স্যার নিচেরটা একটু দেখেন তো নিচেরটা এই লাস্টেরটা এটা আসতেছে না? কি দেখবো যে গিগা হার্টজ ওখানে গিগা হার্টজ মানে কি? গিগা কত? 1 গিগা মানে কত? মেগা মেগা মানে 6, গিগা হলো কত? করেন ভ্যালু বসে ল্যামডা গিগা হলে 9 12 না। স্যার এটা হয় না স্যার এফ এর হলো 1.8 এর হচ্ছে এফ এর হচ্ছে যে কেটে দেওয়া হয় তো লাস্টটা হচ্ছে না লাস্টটা হয় না, কত আসে? আচ্ছা দাঁড়ান What is equal to 1 gigabit to 9 আচ্ছা দেখেন সবাই দেখেন এদিকে দেখেন বোর্ডের দিকে দেখেন, তিনটা স্টেপে অঙ্কটা করছে ঠিক আছে। ডাইনামিক পাওয়ার বাই করছে কিভাবে? দুইটা ক্যাপাসিটেন্সের এটা যোগ করছে, যোগ করে 1 দিয়ে গুণ করে এটা করছে। এখন এই ফর্মুলাটা কোথা থেকে আসছে সেটা দেখাচ্ছি, বাট আগে দেখেন এই ক্যালকুলেশনগুলো কিভাবে করছে ঠিক আছে। প্রথমে বলছে সি লজিক বের করছে। সি লজিক মানে বের করছে কি, আমাদের আগের স্লাইডটাতে যদি আমরা যাই, আগের স্লাইডে দেখেন ভ্যালু দেওয়া আছে, অনেকগুলো ভ্যালু দেওয়া আছে এই যে সি লজিক। তাহলে আগের ভ্যালুতে দেখেন উইথ দেওয়া আছে 12 ল্যামডা রাইট, অ্যাক্টিভিটি ফ্যাক্টর কত 0.1 দেওয়া আছে 50 মিলিয়ন মানে কি 10 টু দি পাওয়ার 6 ঠিক আছে এইটা। তারপরে এখন দেখেন এরপরে এখানে 950 হলো উইথ দেওয়া কত 4 আর এ কত 0.02। তারপরে এই যে দেখেন 1 ভোল্ট, ভোল্টেজ সাপ্লাই কত ছিল 1 ভোল্ট, আর 65 ন্যানোমিটার প্রসেসে কত ল্যামডা ইকুয়াল টু কত 25 ন্যানোমিটার। আর এই যে ক্যাপাসিট্যান্স দেয়া আছে দেখেন ক্যাপাসিট্যান্স কত 1 ফেমটোফ্যারাড। এই ছোট হাতের এফটা হলো কি ফেমটো। এগুলো একটু টেবিলগুলো বাসায় গিয়ে আজকে দেখবেন। এই যে ন্যানো
12 এটা 10 টু দি মাইনাস 15 এই জিনিসগুলো একটু বাসিকে দেখবেন। তারপর দেখি ইয়া কি বলেন তো, মেগা গিগা এগুলো কত বলেন? মেগা 6 মেগাতে কত? 10 টু দি 6। গিগাতে কত? 9। আর কি আছে? টেরা আছে। এরপরে কি টেরা? টেরা হলো কত? 10 টু দি পাওয়ার 12। এই জিনিসগুলো একটু দেখবেন। হ্যাঁ বলেন 2.7 হ্যাঁ ওই ইনভার্স 14 আসে না, ওইটা মানে 27 ন্যানো ফ্যারাড। ওই আপনি ওটা 27 এ কনভার্ট করতে হবে, আর 27 নিতে হলে কত দিয়ে গুণ দিতে হবে? 2.7 কে 27 করতে হলে কত দিয়ে গুণ দিতে হবে? 110 না 10 দিয়ে গুণ দিতে হবে। 10 দিয়ে গুণ দিলে তো আপনার এখানে 10 টু দি মাইনাস 12 আসে। আচ্ছা দেখেন, ঠিক আছে, তো এখন এখানে এটা বের করতে বলছে, তাহলে এখানে ভ্যালুগুলো এই স্লাইডটাতে দেওয়া আছে, ওগুলো জাস্ট এখানে বসাইছে। দেখেন এই যে কি বসাইছে, প্রথমটার ক্ষেত্রে ওই যে 50 মিলিয়ন 12 ল্যামডা আর এই যে 0.02 মাইক্রোমিটার ডিভাইডেড বাই ল্যামডা 1.8 ফেমটোফ্যারাড ডিভাইডেড বাই মাইক্রোমিটার। ঠিক আছে, এখন দেখেন আপনারা যে গুণগুলো করতেছেন, হ্যাঁ এই ঝামেলাটা আমি বলতেছি, আপনারা যে গুণগুলো করতেছেন দেখেন, এক হলো এখানে ফেমটো আর যে মাইক্রো এখানে কাটাকাটি যাবে। ঠিক আছে, এখানে কাটাকাটি যাবে, যে কারণে অনেকের আসতেছে 2.7 * 10 টু দি পাওয়ার -14 আসতেছে। ঠিক আছে, ক্যালকুলেশনগুলো বুঝেন। এখানে উপরে কত 10 টু দি পাওয়ার মাইনাস কত 15 আর নিচে কত 10 টু দি পাওয়ার -6। তাহলে এই 15 আর 6 এর মধ্যে এটা কাটাকাটি গিয়ে কত লাগবে? 9। হ্যাঁ আলটিমেটলি এখানে এরকম সবগুলোতে করতে হবে। তো এইজন্য এটা বাসা থেকে করে নিয়ে আসবেন অ্যাসাইনমেন্ট, যে প্রত্যেকটা ভ্যালু ক্ষুদ্র ক্ষুদ্র বসায়ে এক্স্যাক্টলি এই ভ্যালুটা আসে কিনা সেটা টেস্ট করে নিয়ে আসবেন বাসা থেকে আগামী ক্লাসে। ক্লিয়ার? হ্যাঁ অ্যাসাইনমেন্ট আগে নিয়ে আসবেন তো, ঠিক আছে? কারণ এই এরকম একটা পরীক্ষা আসবে, এরকম পরীক্ষা আসবে বলতে জাস্ট এই স্লাইডটা হুবহু এই স্লাইডটাই দেয়া থাকবে, এই ম্যাথটা করতে হবে। এই স্লাইডের এই ইনফরমেশনগুলো ডিটেইলসে দেয়া থাকবে, দরকার হলে আমি আরো বুঝাইয়া দিয়ে দিব, কিন্তু আপনাকে পাওয়ার ক্যালকুলেশন করতে হবে। ক্লিয়ার? পারা যাবে এই ম্যাথ পরীক্ষা আসলে? বাসায় প্র্যাকটিস করে আইছেন, আর প্র্যাকটিস করে আইছেন বলতে ভ্যালু হয়তো চেঞ্জ করতেও পারি নাও করতে পারি, কিন্তু তার মানে এই না যে নকল করে নেবেন, ঠিক করতে যা লিখে নিয়ে আসবে কাগজ। না স্যার করেন না, এনে আছে সে আসে না। সম্পূর্ণ পরীক্ষা হবে। হ্যাঁ আপনার বয় আসেন নাই বড় না, আসছে আগের দিন আছে স্যার না। নোট